সৈয়দ আজিজের বৈঠকখানা নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। আজকের গল্প বলাই। গল্প পাঠ সৈয়দ আজিজ। গল্পটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের শোনার সুযোগ করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনাদের মতামত আমাকে সবসময় অনুপ্রাণিত করে। চলুন তবে শোনা যাক বলাই। মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে। এমন একটা কথা আছে, লোকালয়ের মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি। সে কথা জানা। বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে। আমাদের বাঘ গরুকে এক খোঁয়াড়ে দিয়েছে পুরে, অহিনকুলকে এক খাঁচায় ধরে রেখেছে। যেমন রাগিনী বলি তাকেই যে নিজের ভিতরকার সমুদয় সারেগামাগুলোকে সঙ্গীত করে তোলে। তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না। কিন্তু সঙ্গীতের ভিতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে। কোনোটাতে মধ্যম, কোনোটাতে কোমল গান্ধার, কোনোটাতে পঞ্চম। আমার ভাইপো বলাই, তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল। ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখায় তার অভ্যেস, নড়ে চড়ে বেড়ানো নয়। পূব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায়। ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে। ঝমঝম করে বৃষ্টি পড়ে, ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। ছাদের উপর বিকেল বেলাকার রোদ্দুর পড়ে আসে, গা খুলে বেড়ায়। সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয়। মাঘের শেষে আমের বোল ধরে, তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে, একটা কিসের অব্যক্ত স্মৃতিতে। ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে, ভরে ওঠে, তাতে একটা ঘন রং লাগে। তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে। যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়া তাড়া দিয়ে। অতি পুরনো বটের কোটরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরনো পাখি, ব্যঙ্গমা ব্যঙ্গমী, তাদের গল্প। ওই ড্যাবা ড্যাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না, তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়। ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিলাম। আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচ পর্যন্ত নেমে গিয়েছে। সেইটে দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে। ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তা ওর মনে হয় না। ওর বোধ হয় এই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা, কেবলই গড়াচ্ছে। প্রায়ই তারই সেই ঢালু বেয়ে ও নিজেও গড়াতো, সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত। গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে সুরসুরি লাগত, আর ও খিলখিল করে হেসে উঠত। রাত্রে বৃষ্টির পরে প্রথম সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বনের ওপর এসে পড়ে। ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। গা ছমছম করে। এইসব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায়। তারা কথা কয় না, কিন্তু সমস্তই জানে। তারা সব যেন অনেক কালের দাদামশাই, এক যে ছিল রাজাদের আমলের। ওর ভাবে ভোলা চোখটা কেবল উপরের দিকে তাকিয়েই তা নয়। অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে। নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠছে, এই দেখতে তার উৎসুকের সীমা নেই। প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞেস করে, তারপরে তারপরে
তারপরে তারা ওর চির অসমাপ্ত গল্প, সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা, তাদের সঙ্গে ওর কি যে একটা বয়স্য ভাব, তাও কেমন করে প্রকাশ করবে। তারাও ওকে কি একটা প্রশ্ন করবার জন্য আঁকুপাকু করে। হয়তো বলে, তোমার নাম কি? হয়তো বলে, তোমার মা কোথায় গেল? বলাই মনে মনে উত্তর করে, আমার মা তো নেই। কেউ গাছের ফুল তোলে, এইটে ওর বড় বাজে, আর কারো কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই, এটা সে বুঝেছে। এই জন্যে ব্যথাটা লুকোতে চেষ্টা করে। ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে আমলকি পাড়ে, ও কিছু বলতে পারে না, সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। ওর সঙ্গীরা ওকে খ্যাপাবার জন্যে বাগানের ভেতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে। ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয়। ওর কাঁদতে লজ্জা করে, পাছে সেটাকে কেউ পাগলামি মনে করে। ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে, কেননা ঘাসের ভেতরে ভেতরে ও প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে এতটুকুটুকু লতা, বেগুনি, হলদে, নামহারা ফুল, অতি ছোট ছোট, মাঝে মাঝে কণ্টিকারি গাছ, তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা, বেড়ার কাছে কাছে কোথাও বা কালমেঘের লতা, কোথাও বা অনন্ত মূল, পাখিতে খাওয়া নিমফলের বিচি পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে। কি সুন্দর তার পাতা, সমস্তই নিষ্ঠুর নিড়নি দিয়ে দিয়ে নিড়িয়ে ফেলা হয়। তারা বাগানের শৌখিন গাছ নয়, তাদের নালিশ শোনবার কেউ নেই। এক একদিন ও কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে ধরে বলে, কাকিমা, ওই ঘাসিয়াড়াকে বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে। কাকি বলে, বলাই, কি যে পাগলের মতো বকিস বাবা, ও যে সব জঙ্গল, সাফ না করলে চলবে কেন? বলাই অনেক দিন থেকে বুঝতে পেরেছিল কতকগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একলারই, ওর চারিদিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই। এই ছেলের আসল বয়স সেই কোটি বছর আগেকার দিনে, যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবী অরণ্য নিজের জন্মের প্রথম কান্না কেঁদেছে। সেদিন পশু নেই, পাখি নেই, জীবনের কলরব নেই, চারদিকে পাথর আর পাঁক আর জল। কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোড়হাত তুলে বলেছে, আমি থাকব, আমি বাঁচব, আমি চিরপথিক, মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব, রৌদ্রে বাদলে দিনে রাত্রে। গাছের সেই সব রব আজও উঠেছে বনে বনে, পর্বতে প্রান্তরে। তাদেরই শাখায় পত্রে ধরণীর প্রাণ বলে বলে উঠছে, আমি থাকব, আমি থাকব। বিশ্বপ্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবিচ্ছিন্ন কাল ধরে দুলোককে দহন করে, পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্যে প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চয় করে, আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশি আকাশে উচ্ছ্বসিত করে তোলে। আমি থাকব, আমি থাকব। সেই বিশ্ব প্রাণের বাণী কেমন একরকম করে নিজের রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বলাই। আমরা তাই নিয়ে খুব হেসেছিলুম। একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছি, বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে। এক জায়গায় একটা চারা দেখিয়ে আমাকে জিজ্ঞেস করলে, কাকা, কাকা, এই গাছটা কি? দেখলুম একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানেই উঠেছে। হায় রে, বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে। এতটুকুন যখন এই অঙ্কুর বেরিয়েছিল,
শিশুর প্রথম প্রলাপটুকুর মতো। তখন এটা বলাইয়ের চোখে পড়েছে। তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়েছে। সকালে বিকালে ক্রমাগত ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়ল। শিমুল গাছ বাড়েও দ্রুত, কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না। যখন হাত দুয়েক উঁচু হয়েছে, তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবলে এটা একটা আশ্চর্য গাছ। শিশুর প্রথম বৃদ্ধির আভাস দেখা মাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু, বলাই ভাবলে আমাকেও চমৎকৃত করে দিবে। আমি বললুম, ওহো, মালিকে বলতে হবে, এটাকে উপড়ে ফেলে দেবে। বলাই চমকে উঠল, এ কি দারুণ কথা। বললে, না না কাকা, কাকা তোমার দুটি পায়ে পড়ি, উপড়ে ফেলো না। আমি বললুম, কি যে বলিস তার ঠিক নেই, একেবারে রাস্তার মাঝখানে উঠেছে, বড় হলে চারদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে যে। আমার সঙ্গে যখন পারল না, এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে। কোলে বসে তার গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বললে, কাকি, কাকি তুমি কাকাকে বারণ করে দাও, গাছটা যেন না কাটেন। উপায়টা ঠিক ঠাউরে ছিল। ওর কাকি আমাকে ডেকে বললে, ওগো শুনছো, আহা ওর গাছটা রেখে দাও। রেখে দিলুম। গোড়ায় বলায় যদি না দেখাতো তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না, কিন্তু এখন রোজই চোখে পড়ে। বছর খানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত বেড়ে উঠল। বলায়ের এমন হলো, গাছটার পরেই যেন তার সবচেয়ে স্নেহ। গাছটাকে প্রতিদিন দেখাচ্ছে নিতান্ত নির্বোধের মতো, একটা অজাগায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই, একেবারে খাঁড়া লম্বা হয়ে উঠেছে। যে দেখে সেই ভাবে, এটা এখানে কি করতে। আরও দু চারবারের মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল। বলাইকে লোভ দেখালুম, এর বদলে খুব ভালো কতকগুলো গোলাপের চারা আনিয়ে দেব। বললেম, নিতান্তই শিমুল গাছই যদি তোমার পছন্দ, তবে আর একটা চারা আনিয়ে দেব, বেড়ার ধারে পুঁতে দেব, সুন্দর হবে দেখতে। কিন্তু কাটবার কথা বললেই আঁতকে ওঠে, আর ওর কাকি বলে, আহা হা, এমনই কি খারাপ দেখতে হয়েছে। আমার বৌদিদির মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার কোলে। বোধ করি সেই শোকে দাদার খেয়াল গেল, তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন। ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মানুষ। বছর দশেক পরে দাদা ফিরে এসে বলাইকে বিলেতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন সিমলায়, তারপরে বিলেতে নিয়ে যাবার কথা। কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল। আমাদের ঘর হলো শূন্য। তারপরে 2 বছর যায়। ইতিমধ্যে বলাইয়ের কাকি গোপনে চোখের জল মোছেন, আর বলাইয়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছেঁড়া এক পাটি জুতো, তার রবারের ফাটা গোলা আর জানোয়ারের গল্পওয়ালা ছবির বই নাড়েন চাড়েন। এতদিনে এই সব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে বলায় অনেক বড় হয়ে উঠেছে। এই কথা বসে বসে চিন্তা করেন। কোনো এক সময় দেখলুম লক্ষ্মী ছাড়া শিমুল গাছটার বড় বাড় বেড়েছে, এতদূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেয়া চলে না। এক সময়ে দিলুম তাকে কেটে। এমন সময়ে সিমলা থেকে বলায় তার কাকিকে এক চিঠি পাঠালে, কাকি, আমার সেই শিমুল গাছটার একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও। বিলেত যাবার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল, সে আর হলো না। তাই বলায় তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইল। তার কাকি আমাকে ডেকে বললেন, ওগো শুনছো, একজন ফটোগ্রাফার ডেকে আনো। আমি জিজ্ঞেস করলুম, কেন? বলাইয়ের কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন। আমি বললাম, কিন্তু সে গাছ তো কাটা হয়ে গেছে। বলাইয়ের কাকি 2 দিন অন্ন গ্রহণ করলেন না, আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও কননি। বলাইয়ের বাবা ওকে তাঁর কোল থেকে নিয়ে গেল, সে যেন ওর নাড়ি ছিঁড়ে
আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিলে তাতেও ওর যেন সমস্ত সংসারকে বাজল, তার বুকের মধ্যে ক্ষত করে দিল। ওই ওই গাছ যে ছিল বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের দোসর।